আগ্রাসন চলছে গাজার উপরে। গাজার সর্বশেষ পরিস্থিতির খবর জানাবো আজকে। দখলদাররা প্রথমে আঘাত করল গাজার রেড ক্রসের একটা চিকিৎসক দলের উপর। ইতিমধ্যে সেই খবরটি আপনারা পেয়েছেন, সেখানে একজন প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক বিশ্বে এটা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। জাতিসংঘের এই মানবাধিকার সংগঠনগুলো বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের টার্গেট করছে এখন নেতানিয়াহু। এর পরের যে খবরটি পাওয়া গেছে, এই সমালোচনা কাটতে না কাটতে দখলদাররা এর পরে আক্রমণ করল গাজার সাংবাদিকদের উপর। খান ইউনুসের একটি হাসপাতালের নিকটে সাংবাদিকরা যখন একটি তাঁবুতে তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন, ঠিক সে সময় টার্গেট করে পরিকল্পিত দখলদাররা সাংবাদিকদের তাঁবুতে আক্রমণ করে। এ সময় বেশ কজন সাংবাদিক শাহাদাত বরণ করেছে। পৃথিবীতে মানবাধিকার, গণতন্ত্র, শিষ্টাচার, সভ্যতা, এই যে শব্দগুলো যারা পশ্চিমা দুনিয়ার, তারা এতদিন মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতেন। সোজা সাপটা বললে যেটি জঙ্গি কারা, আপনারা জানেন তারা কাদেরকে মনে করে। সন্ত্রাসী কারা, সেটাও আপনারা জানেন কাদেরকে মনে করে। কিন্তু আজকে পুরো পৃথিবী দেখতে পাচ্ছে গত প্রায় 2 বছর ধরে একটা নিরীহ জাতিকে তারা এভাবে হত্যা করছে। গত 15 মাসে তারা প্রায় 50,000 মানুষকে শেষ করেছে। এরপর যুদ্ধবিরতির সকল নিয়ম শর্ত ভঙ্গ করে তারা আবারও আক্রমণ শুরু করেছে। কিন্তু ভালো করে খেয়াল করেন, যখন সেই পিচাস কসাই গাজার উপর আক্রমণ করছে, তখন হামাস কিন্তু নীরবে থেকেছে এবং বারবার বলেছে যে আমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চাই না, কারণ আমরা শান্তি চাই। এরপর আমরা দেখলাম গতকালকে হামাস পাল্টা অ্যাটাক করেছে দখলদার বাহিনীর উপর বাধ্য হয়ে। তারা একসঙ্গে বেশ কিছু রকেট ছুড়েছে দখলদার দেশটিকে টার্গেট করে। এরপর কি দেখলাম, সেগুলোর কিছু কিছু ইন্টারসেপ্ট করতে পারছে এবং বাকিগুলো পারেনি দখলদাররা। এরপর দখলদারদের জনগণ রাস্তায় নেমে এসেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা তাদের রাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু কিচ্ছু হচ্ছে না। এক নেতানিয়াহুর কাছে যেমন হাসিনার কাছে আমরা 15-16 বছর অসহায় ছিলাম, আজকে এক নেতানিয়াহুর কাছে পুরো জাতি জিম্মি হয়ে গেছে। আমেরিকার গণমাধ্যমগুলো জরিপ পরিচালনা করেছে এরকম যে দখলদার দেশটির কত % জনগণ যুদ্ধের পক্ষে এবং তাদের প্রধানমন্ত্রীর পক্ষে। 75% জনগণ নেতানিয়াহু এবং গাজার বিরুদ্ধে যে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে। দেখেন, একটা দেশের 75% জনগণ তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রী টিকে আছে এবং এই যুদ্ধের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারপর যুদ্ধ চলছে। এবং হামাস বারবারই যারা এতদিন মধ্যস্থতা করেছে এই যুদ্ধের ব্যাপারে তাদের কাছে যাচ্ছে এবং বলছে, তোমরাই তো মধ্যস্থতা করেছিলে, এখন তোমরা নীরবে দেখছো আমাদের উপর আক্রমণ করছেন। পুরো গাজার ভেতরে এখন কোনো বাড়ি আর দাঁড়িয়ে নেই, মোটামুটি সব ধ্বংস হয়ে গেছে। যারা যুদ্ধবিরতিতে ফিরে এসছে নিজের মাতৃভূমিতে, এখন তাদেরকে টার্গেট করে হত্যা করছে ওই কসাই পিচাস। কিন্তু পৃথিবীর কেউ তাকে কিছু বলতে পারছে না। দেখেন, হাঙ্গেরি সফর করলেন নেতানিয়াহু, অথচ আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা। তিনি আমেরিকা সফর করলেন, তার মানে আমেরিকা পৃথিবীকে বলছে আন্তর্জাতিক আদালতের বিষয়, কিন্তু নিজেই আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করছে। আমরা কি দেখলাম, এই আমেরিকা একটা নিরীহ জাতিকে হত্যায় দখলদারদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আবার তারা পৃথিবীর অমুক দেশের উপর আক্রমণ করছে, অমুক দেশের উপর আক্রমণ করছে সন্ত্রাসী তকমা দিয়ে। একটা জাতির দুটো আচরণ, তারা নিজের জাতিকে রক্ষা করছে কিন্তু অন্য জাতিকে তারা হত্যা করছে। এটা তাদের সভ্যতা। দর্শক, এখন প্রশ্নটা হলো, গাজার বিষয়ে নীরব কেন পুরো পৃথিবী? দেখেন, একটা ইরান গাজার ব্যাপারে সোচ্চার হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প
ইরানে যে কোনো সময় আক্রমণ করতে পারেন এই হুমকি দিয়ে রেখেছে। আর তাই ইরান নিজেকে বাঁচাবার জন্য এখন চেষ্টা করে যাচ্ছে। একমাত্র দরিদ্র দেশ বা একমাত্র দেশ ইয়েমেন, সেই ইয়েমেনের আনসারুল্লাহ হুতিরা একটার পর একটা জবাব দিচ্ছে দখলদার বাহিনীকে, সঙ্গে বিশ্ব মহলদের। চুপ আরব আমিরাত, চুপ সৌদি আরব, চুপ মিশর, জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক, পুরো পৃথিবী চুপ। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে, মুসলিম রাজা বাদশাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখবেন। তাদের সরকারের পতনও হবে না, তাদের মৃত্যু হবে না। তারা সারা জীবন টিকে থাকবেন যদি নেতানিয়াহু এবং মার্কিন মুলুকের প্রেসিডেন্ট, হোক সেটা ডোনাল্ড ট্রাম্প, হোক সেটা পরবর্তী কেউ বা পূর্বের জো বাইডেন, তারা সবাই তাদেরকে বাঁচিয়ে রাখবেন। যদি তাই হতো তাহলে না হতো। কিন্তু একটা প্রশ্নের উত্তর মিলছে না, যে তুরস্ক বারবার হুমকি দিল, সেই তুরস্ক চুপ হয়ে গেছে। কেন তুরস্ক চুপ হয়েছে? এর পেছনের কারণ কি? এর পেছনে প্রধান কারণ হলো, যখন তুরস্ক সিরিয়াতে তার ঘাঁটি করতে চাইল, পুরো আরব বিশ্ব নেপথ্য থেকে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে গেল। চিন্তা করতে পারেন যে ইরান একা হয়ে গেছে, সেই ইরানও তুরস্ককে সমর্থন না দিয়ে ইসরায়েলের পক্ষে চলে গেল। যখন তুরস্ক সিরিয়াতে এই জোলানি বাহিনীকে বা নতুন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিল, সেখানে ঘাঁটি করতে চাইল, তখনই আমরা কি দেখলাম? ইরান সহ পুরো পৃথিবী তুরস্কের বিরোধিতা করলো। কিন্তু তুরস্ক কেন চাইলো সেখানে ঘাঁটি করতে? তুরস্ক চাইল সিরিয়াকে রক্ষা করবে, সিরিয়াকে শক্তিশালী করবে এবং সিরিয়ার মধ্য দিয়ে তুরস্ক ঢুকবে দখলদারদের সাহায্য করতে। ইরানের তুরস্কের এই পরিকল্পনা এখনো আছে, কিন্তু আজকের ইরান সেখানে বাধা দিল এবং তার গণমাধ্যমের মাধ্যমে তুরস্কের চেহারাটাকে অন্যভাবে, নোংরাভাবে প্রকাশ করল। 2 নম্বর, আজকে আমেরিকা যে কোনো সময় ইরানে আক্রমণ করবে, তাহলে ইরানের লাভটা হলো কোথায়? ভূ রাজনীতির এই মারপ্যাচে এই মুসলিম রাষ্ট্রগুলো এক একটাকে ধ্বংস করে ফেলছে, নেপথ্যে বসে বুঝতে পারছে না। সৌদি আরব, আরব আমিরাতের মতো এই ধনকুবের রাষ্ট্রগুলো, রাজা বাদশাগুলো কি করে ঘুমায় আমি বুঝতে পারছি না। দেখেন, বাংলাদেশে আজকে হাজার লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হাজারো মানুষ নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির হাজারো ছাত্র নেমেছেন, ইসলামিক দলগুলো নেমেছে, সাধারণ রাজনৈতিক দলগুলো নেমেছে। সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে দখলদারদের বিরুদ্ধে স্লোগান তুলেছে, ফ্রি প্যালেস্টাইন স্লোগান তুলেছে। আজকে দেখেন বাংলাদেশের প্রতিটি প্রান্তে, দেখেন সুইজারল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়েছে, ইংল্যান্ডে মিছিল হয়েছে, নেদারল্যান্ডে মিছিল হয়েছে, স্পেনে মিছিল হয়েছে, ইউরোপ জুড়ে মিছিল চলছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যন্ত মিছিল চলছে প্যালেস্টাইনের পক্ষে। আর জেগে উঠতে পারছে না আরব বিশ্ব। আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করছে পেছন থেকে। সৌদি আরব তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নীরব হয়ে গেছে। আরব রাষ্ট্রগুলোর এই বিশ্বাসঘাতকতা দেখছে পুরো পৃথিবী। একমাত্র ইরান, তুরস্ক এরা এক হতে পারছে না, নেপথ্যে তাদের ব্যক্তিগত স্বার্থ। আজকে যদি তুরস্কের পাশে ইরান দাঁড়ায় কিংবা ইরানের পাশে তুরস্ক দাঁড়ায়, এই মধ্যপ্রাচ্য থেকে বিস্ফোরা দখলদার রাষ্ট্রটিকে মুছে ফেলতে পারে নিমিষে, কিন্তু তারা এক হতে পারছে না। ইরান ফিলিস্তিনকে সাহায্য করছে, তুরস্ক করছে, কিন্তু ভিন্নভাবে, একভাবে করছে না, ঐক্যবদ্ধ করছে না। বাংলাদেশে গত 15 বছরে আপনারা দেখেছেন হাসিনার কেউ এতটুকু চুল নাড়াতে পারেনি, পেরেছে, কারণ সবাই বিভাজিত ছিল। কিন্তু যখনই ছাত্ররা নেমেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে বাকি দলগুলো নেমে গেছে। হাসিনার পতন অনিবার্য হয়ে গেছে, বিদায় নিয়েছে শেখ হাসিনা। ঠিক গাজার সঙ্গে এমনটি চলছে। আজকে যদি মুসলিম বিশ্ব একজোট হয়ে যেতে পারে, তাহলে এই পুচকে রাষ্ট্র, মাত্র 1 কোটি জনগণের দেশ, দখলদাররা মুসলমানদের এক টিপে পিঁপড়ের মতো পিষে যাবে। কিন্তু এই টিপটা দেওয়ার জন্য যে ঐক্যবদ্ধ হাতের শক্তির প্রয়োজন, এটা মুসলিমরা যোগান দিতে পারছে না, তৈরি করতে পারছে না, ঐক্যবদ্ধ হতে পারছে না। কারণ
পৃথিবী বিখ্যাত ইন্টেলিজেন্স সিআইএ, মোসাদ, র সহ আরো যত ইন্টেলিজেন্স ফোর্স আছে, তারা মুসলমানদের মধ্যে বিভাজনের জাল বিছিয়ে রেখেছে। এখন সময় এসেছে সৌদি আরব, তুরস্ক, ইরানের মতো রাষ্ট্রের এক টেবিলে বসা, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। কারণ কি, আজকে ফিলিস্তিন মুছে যাক মানচিত্র থেকে, কি হবে? 24 থেকে 25 লক্ষ মানুষকে মেরে শেষ করে দেখ, কি হবে? কালকে সেই বিশ্বাসঘাতকরা, কালকে সেই দখলদাররা, কালকে সেই কি বলবো খুনিরা, পিচাসরা ইরানে আসবে, সৌদি আরবে আসবে, আরব আমিরাতে আসবে, মিশরে আসবে, তুরস্কে আসবে, এবং তালবুতের, তাদের ধর্মগ্রন্থ, সেই তালবুতের ব্যাখ্যা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী, ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা পুরো মুসলিম জাতির জন্য অকল্যাণ অথবা খুনি হিসেবে আবির্ভূত হবে। এখন এটা বুঝে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়, জেনেও যদি না হয়, কোরআনের প্রতিটি জায়গায় বলেছে কি হবে শেষ জমানায়, কি হতে পারে, আল্লাহ রসুলের হাদিসগুলোতে বলে গেছে, কিন্তু দেখেন মুসলমানরা এখনো অঘরে ঘুমাচ্ছে। পুরো পৃথিবী জেগে আছে, আরব রাষ্ট্রগুলো আছে তাদের বিনোদন নিয়ে। আমি আবারও বলছি, আজকে গাজার দৃশ্য দেখেন, ওরা বোম্বিং করে 50 জন 60 জন করে মেরে ফেলছে, অসহায় নিরীহ জাতি মাথার উপর ছাদ নেই, ডাইরেক্ট হিট করে চলে যাচ্ছে নিরীহ নারী পুরুষকে। হামাস কিন্তু আক্রমণ করছে না, তাহলে ওরা কেন মারছে, কাদেরকে মারছে, এই প্রশ্ন কেউ করছে? আন্তর্জাতিক ফোরামে কেন তাদেরকে একঘরে করা সম্ভব হচ্ছে না? এক আমেরিকার জন্য? আমেরিকার মতো দেশ কি করবে বলেন? আমেরিকার মতো দেশ কি করবে? আমেরিকার ইসরায়েলি তো নয়, এদেরকে একঘরে করা যায় না? দুটো রাষ্ট্রকে এক সাইড করে ফেলে দেওয়া যায় না? রাশিয়া অনেক কথা বলছে, ইউরোপ অনেক কথা বলছে, আসল জায়গায় তারা সবাই সবার স্বার্থটাকে চিন্তা করছে। আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিটি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্রকে এক হতে হবে, শত শত কোটি মুসলমানকে একসাথে চিৎকার করে বলতে হবে ফ্রি প্যালেস্টাইন। এটা না পারলে কালকে একটা